আমার প্রজাপতি পেজটা দাঁড়ানোর পিছনে একজনের হাত আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। গুড কোয়ালিটি, স্টুডেন্ট বাজেট এবং সবাই যাতে সেটা অ্যাডপ্ট করতে পারে। আমাদের চাকমা নারীরা শাড়ি পরতে পারবে না, কোয়ালিটি বিচার করে প্রমোট করা উচিত। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই দেখছেন দ্য নেক্সট জেন শো। আমি আছি ডালিয়া এবং আশা করি আপনারা পুরোটা সময় থাকবেন, কারণ আমরা আজকে এমন একজন অতিথিকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, যিনি একাধারে প্রজাপতি ফাউন্ডার। প্রজাপতি একটা ব্র্যান্ড এবং হিউজ ফলোয়ার্স আছে, যেখানে মেয়েদের হচ্ছে যে আকর্ষণীয় একটি কেন্দ্রবিন্দু ফেসবুকে, এবং সেই সাথে উনি একজন ব্র্যান্ড প্রমোটারও। নিয়মিত দেখি আমরা ওনাকে ফেসবুকে, আর সাথে উনি ইন্দোনেশিয়া এম্বাসিতে কর্মরত আছেন। চলুন তাহলে দেরি না করে ওনার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের সবার সঙ্গে। ইরা চাকমা, আমাদের সবার প্রিয়। নমস্কার এবং আপনাকে স্বাগতম আমাদের নেক্সট জেন শোতে। থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের নেক্সট জেন শোতে ইনভাইট করার জন্য, আর সেই সাথে ধন্যবাদ আপনাদের সকল টিম মেম্বারদেরকে আমাকে ওভারওয়েলম করার জন্য। ধন্যবাদ। জি, আপনার পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সাহায্য করেছে, ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ আমাদের শোতে এই প্রথম মনে হয় একজন ব্র্যান্ড প্রমোটার এসছেন। আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম একজন ব্র্যান্ড প্রমোটার আমাদের নেক্সট জেন শোতে অতিথি হবেন। জি, আসলে ব্র্যান্ড প্রমোটার বিষয়টা অনেক হাই। যারা ব্র্যান্ড প্রমোশন করেন তাদের জন্য, বিশেষ করে আমাদের জন্য এটা একটা বড় রেসপন্সিবিলিটি, একটা ব্র্যান্ডকে প্রমোট করা কারোর সামনে। তো আমি আজকে আপনাদেরকে সেই গল্পই বলতে এসেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, সেই সাথে আমিও একটু হালকা হব। আর আমিও ভারী প্রশ্নে যাব না, আমাদের সেই চিরাচরিত যে প্রশ্নগুলো থাকে, যে কিভাবে একজন এন্টারপ্রেনার হয় এবং কিভাবে টিকে থাকা যায় এই প্রতিযোগিতামূলক বিশ্বে। তো আপনার যে প্রজাপতি ব্র্যান্ডটা সত্যি খুবই দুর্দান্ত, যেখানে চোখ ধাঁধালো অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় মেয়েদের। এখন তো ব্রাইডাল নিয়ে আপনি কাজ করছেন, একটু শুনি প্রজাপতি নিয়ে। আসলে প্রজাপতিটা আমাদের পেজ যেভাবে করে হয়েছে 2020 সালের যে প্যান্ডেমিকটা চলছিল, করোনাকালীন সময়, বুঝতে পারছেন, বাসার মধ্যে বসা। আমার তখন জাস্ট নতুন জব হয়েছে ইন্দোনেশিয়ান এম্বাসিতে, এবং তারপরে আমার আর অফিসে বলতে গেলে আমি শুধু 2-3 মাস গিয়েছি। তারপরে ঘরে বসা, অফিস চলছে, হোম অফিস, কিন্তু তার পাশাপাশি আমার প্রজাপতি পেজটা দাঁড়ানোর পিছনে একজনের হাত আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। ও আমাকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়েছে। ও আমাকে বলেছে যে তুমি ক্যামেরার সামনে তুমি অনেক সাবলীল, আই নো ইউ ক্যান ডু ইট, তুমি পারবা এবং তুমি প্রমোশন করতে পারবা। তারপর থেকেই আমাদের স্টার্ট হয়েছে, এবং আমাদের স্টার্ট হয়েছে 500 টাকা থেকে। তখন হালকা শীতকাল পড়ছিল। হালকা শীতের সময়ে আমরা একজন দাদার থ্রুতে, উনি যে কোম্পানিতে জব করেন, উনি ওখান থেকে ওনার কিছু কাপড় উনি নিয়েছিলেন, কিছু ওলের সোয়েটার, ছেলেদের কাপড়। কিন্তু তখন কিন্তু মেয়েদের কাপড় আমি চুজ করিনি। তো ওই দাদার থ্রুতে আমরা কিছু কাপড় নিয়ে আসি। আমি ওইগুলোই প্রথম আমার লাইভে দেখাই, এবং ফ্রাইডের মর্নিং ছিল 10টা বাজে, আমি ফার্স্ট লাইভ করি চা খেতে খেতে। তো চা খেতে খেতে আমি লাইভ করতে করতে দেখছি যে হ্যাঁ, আমার এঙ্গেজমেন্ট বাড়ছে। এঙ্গেজমেন্ট বাড়তে বাড়তে দেখলাম যে উইদিন লাইক 2 days সবগুলো সোল্ড আউট, সব সাইজে সোল্ড আউট, এবং সবাই কোয়ালিটি অনেক পছন্দ করেছে। তারপরে মনে হয়েছে ওয়াই নট আমি শাড়ি নিয়ে কাজ করি, আমি পোশাক নিয়ে কাজ করি, আমাদের মেয়েদের যেটা আমাদের প্রতিদিন লাগে আমি সেটা নিয়ে কাজ করি। তারপর থেকে একটুকে আসা। এই যে ক্যামেরার সামনে আপনি দাঁড়ালেন, কনফিডেন্সটা কিভাবে গেইন করলেন? ওই যে বললাম, আমার হাজব্যান্ড আমাকে অনেকভাবে হেল্প করেছে এই বিষয়ে। ও আমাকে বলেছে যে তুমি পারবা, আমি জানি তুমি কারণ তার আগে আমি টিকটক করতাম, আমার ফেসবুক প্রোফাইলে আমি মাঝে মাঝে লাইভ করতাম, আমার ফ্যাশন নিয়ে কাজ করার খুব ঝোঁক ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে ও আমাকে বলেছে যে ইয়েস, ইউ ক্যান ডু ইট। আপনার হবি
সেই সাথে পেশেন্ট সব মিলিয়ে আপনাকে আজকে একদম। দুর্দান্ত একজন ব্র্যান্ড প্রমোটার বানিয়েছে। এবং আমরা যখন দেখি কোনো ব্র্যান্ড প্রমোশন প্রোডাক্টের বেলায় আপনি কেমন চুজি, কেমন ব্র্যান্ড আপনি মানে চুজ করেন যে প্রমোট করার জন্য? আমি সবসময় স্টুডেন্ট বাজেট চিন্তা করেছি, গুড কোয়ালিটি, স্টুডেন্ট বাজেট, এবং সবাই যাতে সেটা অ্যাডপ্ট করতে পারে। ফ্যাশন জিনিসটা এমন, ডে বাই ডে কিন্তু সেটা চেঞ্জ হতে থাকে। আমার চিন্তাধারা হচ্ছে আমরা স্টুডেন্ট বাজেট, আমি যখন স্টুডেন্ট ছিলাম, বিলিভ মি, একটা 1000 টাকার শাড়ি কিনতে আমাদের তখন চিন্তা করতে হতো 2012-13 সালে ইউনিভার্সিটি লাইফে। তখন অনেক প্রোগ্রাম হতো। আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়েছি, পালি বিশ্বে 12-13 সেশনে ছিলাম। তো তখন মানে একটা 1000 টাকার শাড়ি কিনতে যেরকম চিন্তা করতে হতো আমাকে, যে আমি ওটা কিনবো, ওটা কি আমার সাধ্যে থাকবে, এটা আমার ফ্যাশনেবল হবে। কারণ একটা ইউনিভার্সিটিতে অনেক প্রোগ্রাম হয়, শরৎ প্রোগ্রাম, বর্ষার প্রোগ্রাম, ফাল্গুনের প্রোগ্রাম, বর্ষাবরণ, অনেক ধরনের পিঠা উৎসব। তো সব প্রোগ্রামে দেখা যেত শাড়ি, পিনন হাদি, আমাদের ফ্যাশনটাকে আমাদের চেঞ্জ করতে হতো। তো ওই ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করেছি যাতে স্টুডেন্ট বাজেট হয়, যাতে ভালো কোয়ালিটি হয়, এবং সবাই যাতে সেটা অ্যাডপ্ট করতে পারে। আপনার এই বিজনেসের পাশাপাশি আমরা দেখলাম আপনি মধু নিয়ে কিছু ব্র্যান্ডিং করেছেন, সেই জার্নিটা একটু শুনি। আচ্ছা, লাস্ট ভিডিওতে দেখেছেন আমি চাক খেয়েছি, একটা মধুর চাক। আপনি পাহাড় থেকে সেটা সংরক্ষণ করে নিয়ে আসেন। সেটা আসলে আমরা করি না, আমি আরেকজনও প্রমোট করছিলাম। উনিও কিন্তু একজন নারী উদ্যোক্তা। শুনি সেই। হ্যাঁ, তো উনি হচ্ছেন 3 পার্বত্য জেলার মধ্যে নারী উদ্যোক্তা যিনি মধু নিয়ে কাজ করেন। আচ্ছা। এবং অথেন্টিক মধু, যেটা গোল্ডেন ড্রপস বলা হয়, ওই গোল্ডেন ড্রপস নিয়ে উনি কাজ করেন। আচ্ছা, ব্র্যান্ডটার নাম হচ্ছে গোল্ডেন ড্রপস। হ্যাঁ, আপনি যদি একটু খেয়াল করেন, গোল্ডেন ড্রপস। আমি অবাক হয়ে গেছি একজন নারী হয়ে। আমি এর আগে যারা মৌমাছি নিয়ে কাজ করে, যারা মধু নিয়ে, আমি অনেক পুরুষদের দেখেছি, এই প্রথম আমি কোনো নারীদের দেখেছি যিনি মানে মধু নিয়ে কাজ করছেন। ওনার মেশিন, ওনার গোছালো যে ইয়েগুলো আছে, মৌমাছির যে ঘরগুলো আছে, আপনি নিজে দেখলে অবাক হয়ে যাবেন যে একজন নারী, উনি, ওনার 3টা বাচ্চা আছে, ছেলে মেয়ে একটু বড় হয়েছে, এবং পাশাপাশি সংসার, সব মিলিয়ে ইটস লাইক অ্যামেজিং। আমার খুব ভালো লেগেছে ওনার সাথে কথা বলে এবং ওনার সাথে দেখা হয়ে। এই যে আপনি ফেসবুকে পাবলিকলি ইন্টারঅ্যাক্ট করেন প্রোডাক্টের উপরে বেস করে, আপনার কি কখনো ফিয়ার কাজ করে যে কেউ হচ্ছে যে আনইউজুয়াল কথাবার্তা বলে ফেলবে, বা কিভাবে আপনি সেগুলো ওভারকাম করেন, সেই ফিয়ারটা কিভাবে আপনি ফেস করেন? হ্যাঁ, শুরুর দিকে অনেক বকাঝকা খেয়েছি, অনেক গালিগালাজ আমি শুনেছি শাড়ি পরা নিয়ে। আমাদের আদিবাসীদের মধ্যে, আমি জানি না এটা কোত্থেকে এসেছে, যে আমাদের চাকমা নারীরা শাড়ি পরতে পারবে না, শাড়ি নিয়ে কেন প্রমোট করছি, এগুলো নিয়ে অনেক কথা শুনেছি। আমাদের কনসার্নটা হচ্ছে একজন মেয়ে হিসেবে, নারী হিসেবে, পোশাকই, সেটা শাড়ি হোক, বিনন হোক, থামি হোক, তারপরে হচ্ছে আপনার রিনা রিসা হোক, পোশাক আমরা সেটা কিন্তু অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে দেখি না। আমরা দেখি আমাকে কিভাবে সুন্দর লাগছে, আমাকে কোন কালারটাতে ভালো লাগবে। আমি জানি না মানুষ কেন ফ্যাশনটাকে অন্য ধারার চিন্তা ভাবনা করে। তো সেই ক্ষেত্রে আমি অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছি যে আমি একজন চাকমা নারী হয়ে আমি পিনন হাদি প্রমোশন না করে আমি কেন শাড়ির প্রমোশন করছি। সেই ক্ষেত্রে বলবো, আমারটাকে আমি স্ট্রং রেখেছি। আমি আমার এথিক্স থেকে বের হইনি, আমি জাস্ট আমার কাজ করছি। আমি কাউকে উদ্বুদ্ধও করছি না, আমি জাস্ট আমার কাজটা করছি। আমার প্রোডাক্ট দেখানো, কেউ যদি কিনে, কারোর ভালো লাগলে কিনবে, কার যদি ভালো না লাগলে ইগনোর করবে। আমি সেই নিয়ম মেনে হচ্ছে আমি আসলে আজকে একটুকে এসেছি, এবং আমি সবাইকে ব্যান্ড, কেউ যদি নেগেটিভ কমেন্ট করে আমি কোনো উত্তর দিই না, আমি অপর করে ব্যান করে আমি চলে আসি। আজকের নারীদের যে ইন্সপায়ারিং স্টোরিগুলো শুনি, আপনার কাছে ওমেন পাওয়ার মানে কি? আমার কাছে ওমেন পাওয়ার হচ্ছে নিজেকে স্বাবলম্বী রাখা, নিজেকে স্ট্রং রাখা, এবং নিজের এথিক্স থাকে ঠিক রাখা।
আমাকে বুঝতে হবে, একজন নারীকে বুঝতে হবে উনি কোন পথে হাঁটছেন। এবং সবার আগে হচ্ছে পরিবারে বাবা মার কথা শোনা। যখন আমি কোনো কাজ করি, আমি সবার আগে আমি আমার বাবা মার কথা চিন্তা করি, আমার হাজব্যান্ডের কথা চিন্তা করি, এখন যেহেতু আমার একটা মেয়ে আছে আমার মেয়ের কথা চিন্তা করি, দেন আমি পা ফেলি। তো আমি মনে করি একজন নারীকে উপরে উঠতে হলে বা একজন নারীকে চলতে হলে সবার আগে নিজেকে আত্মনিয়ন্ত্রণে রাখা। খুব সুন্দর বলেছেন। এবং এই যে একজন স্ট্রং মাদার প্লাস হচ্ছে যে একজন বস, যেহেতু আপনার নিজস্ব যে বিজনেস আছে, কোনটা বেশি এনজয় করেন? দুটোই। স্ট্রিক কোথায়? আমি দুটোই অনেক এনজয় করি। আমি 9টা 5টা অফিস করি, বিকেলে গিয়ে আমি জাস্ট এক গ্লাস পানিও আমি খাই না, পানি না খেয়ে আমি জাস্ট আমার মেয়েটাকে নিয়ে দেখা যায় ওর সাথে আমি কিছু অ্যাক্টিভিটি করি, হয় ওর সাথে আমি কিছু সাইকেল মানে রিক্সাতে আমরা ঘোরাফেরা করি, তারপরে এসে আমরা দুজনে মিলে শাওয়ার নিই, তারপরে হচ্ছে আমি আবার আমার প্রফেশনের জন্য আমার লাইভের জন্য আমি রেডি হই, তারপরে হচ্ছে আমি ওই যে বললাম আমি দুইটাকেই আমি আসলে সমান। তারপরে আমি রান্নাবান্নাও করি, রান্নাবান্না শেষ করে সংসারের সবকিছু দেখে দেন আমি ঘুমোতে যাই। আপনার এই যে জার্নিটার কথা শুনে যেটা আমি অনুভব করলাম যে এত চাপের মধ্যেও আপনি কিন্তু চাপ নিচ্ছেন না এবং স্মুথলি সব কাজ আপনি সাবলীল ভাবে করে যাচ্ছেন, জাস্ট বিকজ অফ আপনি স্ট্রেসটাকে ম্যানেজ করতে পেরেছেন। সেই টেকনিকটা যদি একটু বলেন, যারা ওয়ার্কিং ওমেন এবং কাজ করছে, পরীক্ষা নিয়ে যারা খুবই স্ট্রেস করছে, ওদের জন্য কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্টের টিপস দিবেন? হ্যাঁ, আসলে টিপস না, আমি এখন শিক্ষা নিচ্ছি, আমি নিজেই অনেক শিক্ষা নিই। আপনি যদি একটু দেখেন এখনকার দিনে কিন্তু দেখবেন অনেক নারী এখন আর বসে থাকে না, নিজের ছোট্ট কিছু একটা হলেও করে। একটা ছোট বুটিক হাউস আছে, নিজের একটা আর্ট ক্রাফটে কাজ করে, একটা চুড়ি বানায়, একজন গহনা বানায়, কিছু একটা করে, একটা পেইন্টিং করে। তো সেই হিসেবে মনে করি আমি যেহেতু এখন সংসারী, আজকে 3-4 বছরের আমার সংসার, তার পাশাপাশি জীবন সঙ্গীর অবদান অনেক। এগুলো আমি করতে পারতাম না যদি আমার হাজব্যান্ড কুলিন যদি আমাকে হেল্প না করতো, ও যদি বাচ্চাটাকে দেখে না রাখতো, আমি এসব কিছুই পারতাম না। তাই আমি সবসময় আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির লোকজন যারা আছেন, আমি সবসময় তাদেরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য। ওকে, আমরা যে প্রশ্নটা করেছিলাম যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে আপনার পারিপার্শ্বিক যে সঙ্গের উপরে নির্ভর করে আপনার স্ট্রেস লেভেল? হ্যাঁ, আমার অফিস, আমি যে সারাদিন অফিসে থাকি, আমার কলিগস আমার স্ট্রেস লেভেল কমানোর জন্য অনেক ভূমিকা পালন করে। আর সবচেয়ে যে বললাম আমি আত্মনিয়ন্ত্রণ করতে চাই, আমি বাসার কাজ আমি বাসায় রেখে আসি, আমার অফিসের কাজ আমি অফিসে করি, এবং অফিস শেষ করার পরে আমি আমার উদ্যোক্তার কাজটা ধরি। এই যে একজন উদ্যোক্তা মাত্র হচ্ছে সৃষ্টিশীল নিয়ে চিন্তা ভাবনা, তার জীবনযাত্রা সো ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভিটিটাকে আরো বেশি শার্প করার জন্য কি আরো অ্যাক্টিভিটিস থাকে বা কি ম্যানেজমেন্ট থাকে, যেটা সেলফ কন্ট্রোল বা যেটা আপনি বললেন যে আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধিকরণ, কিভাবে হচ্ছে যে ম্যানেজ করে এবং উপলব্ধি করে? আসলে কথাটা অনেক কঠিন, ওই যে বললাম আমি গুছিয়ে বলতে পারি না। তবে উদ্যোক্তা হওয়ার চাইতে এটা ধরে রাখাটা অনেক কঠিন। আমি মনে হলো আমার কিছু পুঁজি থাকলো, আমি কয়েকটা জিনিস নিয়ে আসলাম, আমি সেগুলো অনলাইনে সেল করছি। অনলাইনে সেল করার পরে আপনি যখন একজন কাস্টমারের কাছ থেকে যদি রিভিউ পান, ভালো রিভিউ যদি পান, দেন আপনার কাজ করার আগ্রহটা বাড়ে। আপনি যদি কাস্টমারের কাছ থেকে ভালোটা না পান, আপনার তখন মনে হবে ও মাই গড, আমি কি করেছি, আমি কেন ভালোটা দিইনি। এবং ওই প্রাইসে আমি সবসময় চিন্তা করি, আমি যে প্রাইসে আমি জিনিসটা সেল করছি, আমি কি ওই প্রাইসে কিনতে পারবো? আমি আমার জায়গায় আমি একজন সেলার থেকে আমি আগে বায়ারের কথা চিন্তা করি যে আমি কি ওই জিনিসটা কিনতে পারবো, আমি কি কিনবো ওই টাকাটা দিয়ে। কোয়ালিটি তো আছেই,
তো আমি মনে করি যে আসলে যে কোনো প্রোডাক্ট নামানোর আগে, একজন উদ্যোক্তা হওয়ার আগে আমাদের আগে চিন্তা ভাবনা বিবেচনা করা উচিত। শুধুমাত্র মনে হলো দামটা বসালাম কিনে ফেললো সেটা না, রিপিট কাস্টমার কিন্তু অনেক। মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি যেটা মনে করি, আপনি যদি আমার পেজটা দেখেন, আমার পেজে আমরা কোনোদিন বুস্টিং করিনি আজ পর্যন্ত। সবটাই হয়েছে আজকে 5-6 বছরের বেশি ধরে, সবটাই অথেন্টিক এবং এটা এবং সবটাই হচ্ছে মানে যারাই লাইক করেছে, যারাই ফলো করেছে, মন থেকে করেছে। কিভাবে যে মানে পেজ থেকেও তো একটা আর্নিং ব্যাপার স্যাপার আছে, সেটা কিভাবে আপনারা ম্যানেজ করেন? যে পেজের তো নির্দিষ্ট কিছু পোস্ট করা লাগে, সেটা লাইভে আসা লাগে। আসলে ফেসবুক মেটা হচ্ছে কিছু জিনিস শিথিল করে রাখে, কিছু জিনিস হার্ড করে রাখে। বিজনেস প্রোফাইলগুলো আপনার আর্নিং করতে অনেক কষ্ট, যেখানে হচ্ছে আপনার পার্সোনাল যে প্রোফাইলগুলো থাকে আপনি ইচ্ছামতো কন্টেন্ট দিতে পারবেন, কিন্তু বিজনেস প্রোফাইলে দেয়া যায় না। প্রজাপতিটা আমার বিজনেস প্রোফাইল, এখানে কিন্তু আমি চাইলেই একটা টিকটক করলাম, একটা করলাম, দেয়া যাবে না। আমাকে চিন্তা করতে হবে ওই কন্টেন্টটা কিভাবে যাবে, মার্কেটিংটা কিভাবে আমি কাজে লাগাবো, সময়টা। একটা 1 মিনিটের ভিডিও আপনি যে দেখছেন, আপনার 1 মিনিট খরচ করে সেটা কি ওয়ার্থ ইট কিনা, সেটা আমাকে চিন্তা করতে হচ্ছে। তাই ফেসবুক মেটা কিন্তু এই ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন এই জন্য এনেছে। আপনি যদি মাঝখানে দেখেন, বেশি না 1 বছরের মাঝখানে সবাই শুধু গণহারে রিলস দিয়ে গিয়েছে। হ্যাঁ, তাই রাইট, রিলসে টাকা আসে। আচ্ছা, কিন্তু রিলসটা ওটা আসলে কতটুকু মানে আপনার উপকারে আসছে সেটা কিন্তু কেউ খেয়াল করছে না। তাই সেক্ষেত্রে আমাদের বিজনেস প্রোফাইলগুলো দাঁড় করাতে সত্যি বলছি আমাদের অনেক 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 কাঠখড় পোড়াতে হচ্ছে। কেউ বুস্টিং করছে, বাট যদি কারো অথেন্টিক হয় অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। নিয়মিত লাইভে আসতে হচ্ছে, আমাকে ডেইলি 3 থেকে 4টা ছবিতে আমার ছবি পোস্ট করতে হচ্ছে। আচ্ছা, এটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ, ম্যান্ডেটরি। আপনি যদি প্রতিদিন না করেন আপনার অডিয়েন্স কমে যাবে। আচ্ছা, এবং কমতে কমতে এমনও হয় যেটা আপনার আগে নোটিফিকেশন আসতো সেটা আর আসবে না, ফেসবুক সেটা আর করবে না, কারণ আপনার অ্যাক্টিভিটি। তাহলে তো দেখা যাচ্ছে সারাদিনই ফেসবুকে বসে থাকতে হবে যদি ফলোয়ার্স বাড়ানো বা এনগেজমেন্ট বাড়ানোর যদি ব্যাপার থাকে। হ্যাঁ, তার সেক্ষেত্রে হচ্ছে ফেসবুকের আরেকটা ভালো দিক আমি দেখলাম, সেটা হচ্ছে আপনি রিশিডিউল করতে পারছেন। আপনি শিডিউল করে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারছেন। আচ্ছা, তাই? হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি চান, আপনি একটা ভিডিও, আপনি আপনার কন্টেন্ট যদি থাকে আপনার হাতে, আপনি 1 মান্থ আপনি সেটা শিডিউল করে আপনি সেটা আপলোড করে রাখতে পারছেন। খুবই ইউজফুল ইনফরমেশন আপনি দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এবার জানি আপনার জব নিয়ে কথা। হ্যাঁ, আপনি ইন্দোনেশিয়ান এমবাসিতে আছি স্টাফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে। এটাই আসলে এর জার্নিটাও অনেক মানে মিষ্টি বলবো। আমি ইন্দোনেশিয়ান এমবাসির থ্রুতে বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে 2019 সালে IACS ইন্দোনেশিয়ান আর্টস অ্যান্ড কালচার স্কলারশিপ নিয়ে আমি গিয়েছিলাম। আচ্ছা, এবং বাংলাদেশের মধ্যে ফার্স্ট ইন্ডিজিনাস উইমেন একজন নারী হিসেবে আমি গিয়েছি, অ্যাটেন্ড করেছি অ্যালামনি হিসেবে, স্কলার হিসেবে আমি সেখানে গিয়েছি। এবং আমি 5 মাস আমি সেখানে এক্সপ্লোর করেছি। আমি ছিলাম ইন্দোনেশিয়ার কুতাই কার্তানেগারা, যেটাকে কালিমান্তান বলে। আমি ওখানে ছিলাম, ওখানে আমি ডান্স, আর্টস এবং কালচার নিয়ে আমি প্র্যাকটিস করেছি। তার পাশাপাশি আমি ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখেছি। আপনি ইন্দোনেশিয়ান কথা বলতে পারেন? হ্যাঁ। ওয়াও, আমার ইন্দোনেশিয়ান নিয়ে কালচার নিয়ে খুবই জানার ইচ্ছা। আশা করি আপনার থেকে অনেক কিছু জানতে পারবো। অবশ্যই, খুব ভালো লাগলো আপনি এই আর্ট এন্ড কালচার নিয়ে ইন্দোনেশিয়া স্কলারশিপ নিতে গেছেন। দিদি, যেটা বলছিলাম, এখন তো মানে ফেসবুকে অনেক প্রোডাক্টস, অনেক পেজ, তো এত পেজ এবং প্রোডাক্টসের মাঝখানে কিভাবে একটি প্রোডাক্ট বা পেজ টিকে থাকবে, কি পন্থা হচ্ছে যে ফলো করতে হবে আমাদের? আসলে একজন পেজ ওনার হিসেবে আমি মনে করি অথেন্টিকিটি, মানে আমার যে পণ্যটা আছে তার কোয়ালিটি,
এটা ধরে রাখতে হবে ফার্স্ট অফ অল। এবং মার্কেটিং আপনাকে স্ট্রং রাখতে হবে। সেটা কিভাবে সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম, যেটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন রিলসের মাধ্যমে এখনকার জেনজিরা, মিলেনিয়াল যারা আসছে, তারা কোন ভিডিও দেখে আকর্ষণ করে, কোন ভিডিওতে আমরা আটকাবো একটা ফেসবুকে স্ক্রল করতে করতে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি মনে করি আমি আমার বিজনেস টিকে রাখার জন্য আমার সবচাইতে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে আমার প্রোডাক্টের অথেন্টিকিটি আমি ধরে রাখবো, আমি কোয়ালিটি মেনটেন করব। আমি সেটাই হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট রাখবো, কেউ যখন কোনো প্রোডাক্ট সেল করবেন অবশ্যই আপনি নিজের জায়গা থেকে চিন্তা করবেন যে প্রোডাক্টটা আসলে আমি কিনবো কিনা সেই জায়গায় বসে। এক্স্যাক্টলি, এটা আমি সবসময় সবার কাছে। আর যারা প্রমোশনাল কাজ করান বা প্রমোশন করেন, কোয়ালিটি বিচার করে প্রমোট করা উচিত, আমি সেটা চাই। এটা দিদি, এত নাম থাকতে আপনার ব্র্যান্ডের যে প্রজাপতি নামটা দিলেন কেন? চাকমারও তো অনেক নাম থাকে, বা চাকমাতে প্রজাপতিকে কি বলে? পত্তাপত্তি। প্রজাপতি কেন চুজ করলেন? হ্যাঁ, যখন আমরা নামটা চুজ করছিলাম, একটা পেজ যখন আমরা ক্রিয়েট করছিলাম, আমি আমার হাজবেন্ড বসে বসে আমরা সারাটা বিকেল চিন্তা করছিলাম যে কি নাম দেওয়া যায়। তো আমার মাথায় তখনই এসেছে যে এমন একটা নাম দিব যেটা ইজি হবে, যেটা সহজে সবাই শুনে মনে রাখতে পারবে এবং সবার কাছে বোঝার সুবিধা হবে। তো আমার হঠাৎ করে মনে হলো যে হোয়াই নট প্রজাপতি, প্রজাপতি জিনিসটা হচ্ছে সুন্দর একটা জিনিস, উড়ে, চঞ্চল। তো এই কারণে আসলে প্রজাপতি নামটা রাখা, যাতে সবার মুখে মুখে যাতে থাকে, সবাই যাতে ইজিলি বলতে পারে যে আমি প্রজাপতি পেজ থেকে কিনেছি। দিদি, আপনি তো বললেন যে আপনি ইন্দোনেশিয়ায় গিয়ে আর্ট অ্যান্ড কালচার নিয়ে স্কলারশিপ নিয়েছেন, আমাদেরকে ওখানকার আর্ট অ্যান্ড কালচার নিয়ে একটু করে বলেন। আচ্ছা, আমি যদি সংক্ষেপে বলি, ইন্দোনেশিয়াতে যতগুলো আইল্যান্ড আছে, তাদের যতগুলো মানে শহর বা যত আছে ডিফারেন্ট কাইন্ড। আমি বানিওয়াঙ্গে গিয়েছি, তাদের কালচার আলাদা। আমি কুতাই কার্তানেগারাতে গিয়েছি, তাদের কালচার আলাদা। মাকাসারের কালচার আলাদা, বালিনেসের কালচার আলাদা, জাভানিজের কালচার আলাদা, ইস্ট জাভার কালচার আলাদা। এরকম যদি বলা হয় তাহলে মানে অনেক লম্বা। তো আমি বলবো যে ইন্দোনেশিয়ানরা যেভাবে করে ওনাদের কালচারটাকে ধরে রেখেছে, আমি জানি না পৃথিবীর অন্য কেউ এভাবে করে ধরে রেখেছে কিনা। ওনারা ওনাদের কালচারটাকে বোঝানোর জন্য স্কলারশিপের মাধ্যমে পুরো পৃথিবী থেকে স্টুডেন্টদেরকে ইনভাইট করে, সম্পূর্ণ সরকারি খরচে। তাই আমি মনে করি মানে সংস্কৃতির ধরে রাখার ক্ষেত্রে ইন্দোনেশিয়ানরা টপে থাকবে। খুব সুন্দর, আমাদের আরো আগ্রহ বাড়লো আরো বেশি জানতে। দিদি, আমরা আপনার মাধ্যমে ইন্দোনেশিয়ার যে আর্ট অ্যান্ড কালচার নিয়ে কিছু ধারণা পেলাম, কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাদের দেশে তো অনেক অনেক প্রমোটার হচ্ছে এবং ট্রাই করছে প্রমোট করতে, অনেকে ব্লগিং করছে। তো এই সেক্টরে যারা কাজ করে ওদের, আমাদের যে বাংলাদেশের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, এই জ্ঞানটা কতটুকু ওদের কাছে থাকা দরকার বলে আপনি মনে করেন, এবং মানে ওরা কতটুকু জানতে হবে বা স্টাডিজে থাকতে হবে? আমার মনে হয় শতভাগ জানা জরুরি। আগে আমাদের কালচারটাকে জানতে হবে, তারপরে তো আমরা বাইরের কালচারটাকে আমরা নিতে পারবো। আমি একজন চাকমা হয়ে আমি যদি আমার কালচারটাকে ধরে রাখতে না পারি, আমার কালচার সম্পর্কে যদি আমি না জানি, আমি অন্যকে কিভাবে ধারণা দিব যে এটাই আমার কালচার? যেমন ধরেন, যখন আমি ঢুকেছিলাম, আপনি প্রথমে যেটা পরে আছেন, এটা প্রথমে আমার মনে হয়েছিল যে আমাদের চাকমাদের একটা আলাম টাইপের, আলামের একটা ফুল। হ্যাঁ, তো আমি আপনাকে মনে হয় জিজ্ঞেস করেছিলাম যে এটা অনেক সুন্দর এবং এটা আপনি কোত্থেকে নিয়েছেন। এটাকে আমাদের এখানে আলামের একটা ফুল বলে, বাট আমি নরমালি এই যে এটাকে মানে ইয়ে বলা হয়, এটাকে ইয়ক বলা হয়। হ্যাঁ, জাস্ট হচ্ছে এটা আপনি প্যাটার্নটাকে আমরা জাস্ট আমরা ড্রেসে অ্যাটাচ করে থাকি।
মানে পার হিসেবে আমরা দিয়ে থাকি, গলার ইয়ক হিসেবে দিয়ে থাকি। তো আমি আজকে যেটা পরেছি এটা হচ্ছে কোরিয়ান সুতার একটা পিনন হাতি, যেটা আমাদের অনেক আগে যখন রেয়ন সুতার প্রচলন ছিল না, তখন আমাদের মা দাদিরা রেয়ন ছেড়ে কোরিয়ান সুতা পিনন হাতি পরতেন। কারণ ইটস ইজি টু ওয়াশ, এটা ইজিলি ক্যারি করা যায় এবং হালকা পাতলা, ধোয়া যায়, কিন্তু রেয়ন ধোয়া যায় না। এটাই হচ্ছে মূলত সংস্কৃতির সুন্দর, যে আমি আমার কালচারটাকে, আমি আমার সংস্কৃতিটাকে আমি জানি, এটাই হচ্ছে আমার পিউরিটি। খুব সুন্দর। আর আমার ইচ্ছে করছে আরো আমরা আড্ডা দিই অনেক অনেক বিষয় নিয়ে, কারণ একজন জানা মানুষ অবশ্যই আপনি, আপনার ভালো রিসার্চ আছে যে আর্ট অ্যান্ড কালচার, ওটা নিয়ে আপনি কাজ করছেন এবং নিজে একজন আপনি দুর্দান্ত সফল ব্র্যান্ড প্রমোটার। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। জি দিদি, আপনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো। মনে হচ্ছে আজকে সারাটা বিকেল আপনার সাথে কাটাই এবং কফি খেতে খেতে। তো তার জন্য সবাইকে আসলে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ যে আমাকে আপনাদের এই শোতে ডাকার জন্য। আমরা আপনার আরো যে ব্র্যান্ডগুলো আপনি প্রমোট করবেন ইন ফিউচার, আমরা সেটা নিয়ে থাকবো এবং ওয়েট করে থাকবো আপনি কি ব্র্যান্ড নিয়ে আসবেন। আমি আসলে সবসময় চেষ্টা করেছি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে যত পিছিয়ে পড়া নারী যারা কাজ করছে তাদের প্রোডাক্টগুলো আমি খুব অল্প পারিশ্রমিক নিয়ে আমি প্রমোশন করে থাকি। আমি এজন্য আমি সবসময় বলি যে আমি কারোর উপকারে যদি আসতে পারি, অপকারে যাব না, আমি উপকার আমি যদি করতে পারি আমি অবশ্যই করি। এবং আজ পর্যন্ত গত নারী দিবসের আগ পর্যন্ত আমি 35+ নারী উদ্যোক্তাদের সাথে কাজ করেছি, তাদের প্রমোশন করেছি এবং তারা আমার কাছ থেকে একটা ভালো রিভিউ পেয়েছে। তার জন্য আমি আসলে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ যে আমাকে আপনারা এতটা ভালোবেসেছেন। আপনার জন্য অনেক শুভকামনা। আমাদের নেক্সট জেন শো দর্শকের জন্য কিছু বলবেন? আসলে বলার কিছু নেই, তবে বলার অনেক কিছু আছে। যারাই আসলে এই পজিশনে থাকে, বিশেষ করে আমাদের পজিশনে, একাধারে মা, একাধারে কর্মজীবী নারী, একাধারে সংসারী, সবকিছু ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য। তবে আমি মনে করি একটু মাথাটাকে ঠান্ডা রেখে সবকিছু ম্যানেজেবল করতে পারলে জীবনটা সুন্দর। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের শো? আমি নিজে খুবই স্ট্রেস রিলিফ লাগছে দিদির সাথে কথা বলে। অসাধারণ কথা বলেন এবং ওনার গল্পগুলো শুনতে সত্যি আমি আরাম পাচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর স্ট্রেস ফ্রি থাকবেন। আর আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই সুন্দর বিশেষ পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।